জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগের ১৫ বছরে শত নির্যাতন ও জুলুমের পরও জামাত শিবিরের কর্মীরা অন্য কারো মতো মুচলেকা দিয়ে দেশ ছেড়ে যায়নি। সকালে গাইবান্ধার পলাশবাড়ী এসএস হাই স্কুল মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি মন্তব্য করেন। এর আগে রংপুরের পীরগঞ্জে তিনি শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেন। সেখানে তিনি যুব সমাজকে নিয়ে তার দলের পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, উত্তরাঞ্চলকে তিলে তিলে শেষ করা হয়েছে। এখানকার নদীগুলো মৃতপ্রায়, কর্মসংস্থান নেই। জামাত ক্ষমতায় গেলে তাদের কাজ দেবে। পরে তিনি বগুড়াতে নির্বাচনী জনসভায় ভাষণ দেন। প্রতিনিধিদের তথ্যচিত্রে তামান্না সাদিকার ডেস্ক রিপোর্ট। রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর জাফরপুর জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাইদের কবর শনিবার সকালে সেখানে জিয়ারত করেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। শহীদের পরিবারের সঙ্গে কথা বলে শোক ও সম্মান জানান তিনি। এ সময় তিনি বলেন, আবু সাইদের মতো বুক পেতে দিতে রাজি আছি, কিন্তু দেশের জমিন 1 ইঞ্চি বন্ধক রাখব না। যেভাবে আবু সাইদরা বুক পেতে দিয়েছিল, দেশের জন্য ওইভাবে বুক পেতে দিতে রাজি আছি, কিন্তু দেশের 1 ইঞ্চি জমির সম্মান কারো কাছে বন্ধক রাখবো না। আমরা আমাদের জাতিকে বিভক্ত করতে দেব না। এই বিভক্তির অবসান ঘটানোর জন্যই আমরা 10টি দল একত্রিত হয়েছি। রংপুর থেকে সড়ক পথে গাইবান্ধার পলাশবাড়ী এসএম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জামাত আমির। তিস্তা মহাপরিকল্পনার পাশাপাশি নদীগুলোকে জীবন দেওয়ার মহাপরিকল্পনা নেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা কারো লাল চক্ষুকে ভয় করি না ভাই, আমরা ভয় করি শুধু আল্লাহ রাব্বুল আলামিনকে। কোন আধিপত্যবাদের ছায়া বাংলাদেশে আমরা দেখতে চাই না। জামাত ইসলামী ক্ষমতায় গেলে গাইবান্ধা জেলাকে উন্নয়নের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার কথাও জানান শফিকুর রহমান। আমরা যদি সরকার গঠন করতে পারি, তাহলে নর্থ বেঙ্গলে প্রথমে আমাদের দৃষ্টি পড়বে মরা নদীগুলাদের উপর। একটা কৃষিভিত্তিক রাজধানীতে পরিণত করতে চাই। তিস্তা মহাপরিকল্পনার পাশাপাশি নদীগুলোকে জীবন দেওয়ার মহাপরিকল্পনা নেওয়া হবে ইনশাআল্লাহ। এরপর তিনি বগুড়ার আফলাতুন্নেসা স্কুল মাঠে সমাবেশে যোগ দেন। প্রত্যেকটা যুবক যুবতী শিক্ষার পথ চুকানোর সাথে সাথে তাদের হাতে মর্যাদাপূর্ণ কাজ তুলে দিতে চায়। তারা দক্ষ হয়ে দেশকে সেবা দিবে, তারা দক্ষ হয়ে বিদেশে যাবে, সেখানেও তারা মর্যাদার সাথে তারা আয় রোজগার করবে, দায়িত্ব পালন করবে। আমরা আর আমাদের যুবকদেরকে বেকারের মিছিলে দেখতে চাই না। ঢাকায় ফিরে আসার আগে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সিরাজগঞ্জ এবং পাবনার সমাবেশে যোগ দেবেন। তামান্না সাদিকা, মাই টিভি নিউজ ডেস্ক। দর্শক, রংপুর থেকে আমাদের সাথে যুক্ত আছেন প্রতিনিধি মাহমুদুল হাসান। মাহমুদুল, পীরগঞ্জে ডাক্তার শফিকুর রহমান শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মাধ্যমে শুরু করেছেন আজকের কর্মসূচি। আমরা জানতে পেরেছি সিরাজগঞ্জের উল্লাপাড়ার পথে যাওয়ার পথে রয়েছেন তিনি। বিস্তারিত জানাবেন। জি শাইলি, আপনি আসলেই যেমনটা বলছিলেন যে আপনি জানেন যে গতকালকে সকাল 11টায় পঞ্চগড়ের উত্তরের যে জেলা পঞ্চগড়ে সেখানে কিন্তু যে নির্বাচনী জনসভায় সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এরপরে দিনাজপুরে, তারপরে যে বিকেলে ঠাকুরগাঁয়, এরপরে রংপুরে সন্ধ্যায় আমরা দেখেছি যে জনসভায় কিন্তু তিনি প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। এবং এই উত্তর অঞ্চলের এই সফরকে ঘিরে আমরা দেখেছি যে বিশেষ করে যারা জামাতের কর্মী সমর্থক রয়েছে তারা কিন্তু অনেকটাই উজ্জীবিত ছিল এবং তারা যেটি মনে করছে যে তাদের এই শীর্ষ নেতা উত্তরবঙ্গে ঢাকার বাহিরে প্রথম কিন্তু তার যে নির্বাচনী প্রচারণা অংশ হিসেবে কিন্তু তিনি এই উত্তর অঞ্চলে কিন্তু তিনি সফর করছেন। এবং বিশেষ করে নির্বাচনী পথসভাগুলোতে এবং নির্বাচনী যে জনসভায় সেখানে কিন্তু তিনি যেটি বলছেন যে উত্তরাঞ্চল নানাভাবে বৈষম্যের শিকার, নানাভাবে উন্নয়ন থেকে বঞ্চিত এবং এই অঞ্চলের বিশেষ করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ এই অঞ্চলের কৃষক নিয়ে এবং কৃষি নিয়েও কিন্তু সেখানে তিনি বলছেন যে এখানে কৃষকদের যে কৃষি উন্নয়ন নিয়ে তিনি কাজ করার কিন্তু তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা একটু কথা বলতে চাই, আমরা এখন রয়েছি শহীদ আবু সাইদের যে সমাধিস্থল রয়েছে সেখানে অনেকে এসেছেন, সেখানে আমরা একটু কথা বলতে চাই যে এই যে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি কিন্তু এই উত্তরের বিভিন্ন জায়গাগুলো কিন্তু তিনি আসলে করেছেন, নির্বাচনী জনসভায় যোগ দিয়েছিলেন এবং নানা উন্নয়নের কথাও কিন্তু বলেছেন যে তারা যদি ক্ষমতায় আসে। এবং আজকে সকালে কিন্তু যে দ্বিতীয় দিনের যে কর্মসূচি সেটি আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু করলেন। আসলে এই অঞ্চলের মানুষ হিসেবে কেমন
কেমন প্রত্যাশা করছেন আগামী নির্বাচন এবং কি ধরনের প্রতিশ্রুতি দিয়ে গেলেন এবং আপনারা কি মনে করছেন তার এই প্রতিশ্রুতিকে? জি, অসংখ্য ধন্যবাদ মাই টিভিকে। আপনারা জেনে খুশি হবেন যে আমাদের আমিরে জামাত পীরগঞ্জে আগমন করেছিলেন। তিনি শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেছেন, পাশাপাশি তিনি তার পরিবারের খোঁজ খবর নিয়েছেন সার্বিক বিষয়ে, পাশাপাশি তিনি তাদের সুখ দুঃখের পাশে থাকার অঙ্গীকার করেছেন। পাশাপাশি তিনি আরও বলেছেন যে অনেক দীর্ঘদিন হওয়ার পরও শহীদ আবু সাইদের ভাইয়ের হত্যার এখন পর্যন্ত বিচার হয়নি। তিনি আশা করেছেন বা তিনি আশ্বস্ত করেছেন যদি বাংলাদেশ জামায়াতে ইসলাম যদি আগামীতে ক্ষমতায় আসে তাহলে অবশ্যই সর্বপ্রথম আবু সাইদ ভাইয়ের যারা হত্যাকারী তাদেরকে বিচার করা হবে। এর পাশাপাশি তিনি আরও অঙ্গীকার ব্যক্ত করেছেন আমাদের উত্তর অঞ্চল বরাবরই বৈষম্যহীন নানান ধরনের উন্নয়নমূলক থেকে পিছিয়ে রয়েছেন। তিনি বলেছিলেন এই উত্তরবঙ্গের জন্য যতগুলো উন্নয়ন কার্যক্রম রয়েছে সব কিছু করার জন্য তিনি অঙ্গীকারবদ্ধ করেছেন। আর পাশাপাশি আপনারা জানেন পীরগঞ্জ উপজেলার জামাতের মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা নুরুল আমিনকে আমাদের উপজেলার একজন প্রার্থী হিসেবে আমাদেরকে উপহার দিয়েছেন। তিনি বলেছিলেন তার মাধ্যমে সব কিছু, তিনি যদি জয়ী হয় তার মাধ্যমে সব কিছু পীরগঞ্জ উপজেলার জন্য উন্নয়নের মূলক কাজ করবে আর কি আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ। যেমনটা শুনছিলেন যে আসলে এই শাইলি উত্তরাঞ্চলের এই সফরে নতুন মেরুকরণ, রাজনীতিতে যে নতুন মেরুকরণ সেটি কিন্তু নতুন মাত্রা যোগ হতে পারে। কারণটা হলো যে এই যে শীর্ষ নেতার যে ঢাকার বাহিরে প্রথম তার উত্তরবঙ্গের যে অর্থাৎ নির্বাচনী জনসভা দিয়ে যে নির্বাচনী প্রচারণা, যেহেতু এবারে নির্বাচনী প্রচারণা কিন্তু সাদাসিধেভাবে যেহেতু পোস্টারে কিন্তু যে বাহারি পোস্টারের যে সেটি কিন্তু এই প্রচারণায় থাকছে না। এবারে কিন্তু আমরা দেখছি যে আসলে এই যে জামাতের এই নির্বাচনী জনসভা থেকে যতগুলো প্রতিশ্রুতি সাধারণ মানুষকে দিয়েছেন, তারা যেটি বলছেন যে ন্যায় ইনসাফের বাংলাদেশ গড়বেন এবং বিশেষ করে যারা আবু সাইদ সহ যে সকল শহীদ হয়েছেন তাদের এই হত্যার বিচার নিশ্চিত করবেন, সেই কথাগুলোই কিন্তু জামাতের আমির তিনি কিন্তু সেই প্রতিশ্রুতিগুলো দিয়েছেন এবং এই উত্তরবঙ্গের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য তারা যদি ক্ষমতায় যায় তারা কিন্তু সেই কাজগুলোই করবেন। এই ছিল আমার কাছে শাইলি রংপুর থেকে এই যে উত্তরবঙ্গের ডাক্তার শফিকুর রহমান জামাতের আমিরের যে সফরকে ঘিরে সর্বশেষ পরিস্থিতি। তিনি এখন হয়তোবা আমরা যেটুকু জেনেছি যে সকাল এখানে কবর জিয়ারতের পর তিনি গাইবান্ধার পলাশবাড়িতে, এরপরে বগুড়ায়, তারপরে সিরাজগঞ্জে হয়তোবা তার যে কর্মসূচির যে আয়োজন রয়েছে জনসভা সেটিও হয়তোবা চলমান রয়েছে। এই ছিল শাইলি রংপুর থেকে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যত বেশি গণতান্ত্রিক চর্চা হবে মানুষ তত জনকল্যাণে কাজ করবে। দুপুরে রাজধানীর গুলশানে শাহাবুদ্দিন আহমেদ পার্কে জাতীয় রিল মেকিং প্রতিযোগিতায় বিজয়ীদের সঙ্গে একান্ত আলাপচারিতায় তিনি কথা বলেন। এ সময় তার সাথে তার কন্যা জাইমা রহমানও অংশ নেন। অনুষ্ঠানে তারেক রহমান বড় শহরের আশপাশে স্যাটেলাইট টাউন ও মনোরেলের পরিকল্পনার কথা জানান। এছাড়া বিএনপি সরকারে আসলে শিশু বান্ধব পরিবেশ নিশ্চিত করা হবে বলেও উল্লেখ করেন। বিস্তারিত জানাচ্ছেন মাহবুব সৈকত। আমার ভাবনায় বাংলাদেশ এই শিরোনামে অনুষ্ঠিত জাতীয় রিল মেকিং প্রতিযোগিতার বিজয়ীদের সঙ্গে একান্ত আলাপচারিতায় কন্যা জাইমা রহমানকে সঙ্গে নিয়ে অংশ নেন তারেক রহমান। প্রতিযোগিতায় বিজয়ীদের প্রশ্নোত্তরে আগামীতে সরকার পরিচালনার দায়িত্ব পেলে শিশুবান্ধব পরিবেশ নিশ্চিত করার কথা জানান বিএনপির চেয়ারম্যান। অনেক কিছু করতে চাইছি না, আমি অল্প কিছু করতে চাইছি, কিন্তু জিনিসটা ঠিকভাবে করতে চাইছি, যতটুকু সম্ভব ঠিকভাবে। আই ডোন্ট ওয়ান্ট টু ডু আ লট। কিছু জিনিস করতে চাইছি কিন্তু যেটাতে আপনার বেসিক জিনিসটা, বেসিক কমফোর্টটা আনা যাবে, বেসিক বিষয়টাকে আমরা অ্যাড্রেস করতে হবে। আমরা শুরু করব, আপনারা এগিয়ে নিয়ে যাবেন, আপনাদের পরের জেনারেশন ওটাকে কন্টিনিউ করবে। মোবাইল আসক্তি দূর করতে বিকল্প পদক্ষেপ এবং শিক্ষাকে আনন্দমুখর করতে নানাবিধ পদক্ষেপ নেওয়ার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। সিলেবাসের মধ্যে স্পোর্টসটা অ্যাড করবো, অর্থাৎ যার যেটা ভালো লাগে খেলতে, কিন্তু খেলতে হবে, একটা স্পোর্টস তাকে কম্পালসারি নিতেই হবে এবং ওই স্পোর্টসে তাকে পাস করতে হবে। ও পাস ফেলের ব্যাপার থাকবে, কিন্তু এটা যে সে জাস্ট ইচ্ছে হলে করলো, ইচ্ছে হলে করলো না। আপনি থার্ড ল্যাঙ্গুয়েজ যেটা বলেছেন, থার্ড ল্যাঙ্গুয়েজে কিন্তু তাকে পাস করতে হবে। আমরা আর্ট এন্ড কালচারটা রাখতে চাইছি। তরুণ এবং বেকারদের জন্য সময়োপযোগী কর্মমুখী শিক্ষা ব্যবস্থা প্রবর্তন এবং তার মাধ্যমে প্রবাসী ও কর্মসংস্থানের সুযোগ তৈরির কথা জানান বিএনপির শীর্ষ এই নেতা। আমাদের যে ভোকেশনাল ইনস্টিটিউশনগুলো আছে, এই ভোকেশনাল ইনস্টিটিউশনগুলোতে এই মুহূর্তে বোধহয় 150-এর উপরে সাবজেক্ট আছে, কিন্তু মোস্টলি আমাদের প্রয়োজন হয় না, মোস্ট সাবজেক্ট লাগে না। বাংলাদেশের মানুষ যেই জায়গায় যাচ্ছে, পৃথিবী যেই দেশে যাচ্ছে, এখানে নেক্সট 5 to 10 ইয়ার্স কি জব অপরচুনিটি আছে, সেভাবে আমরা ডিজাইন করতে পারবো। রাজধানী ঢাকার ট্রাফিক সমস্যা সমাধানেরও কথা জানান তারেক রহমান। হয়রানি থেকে বাঁচতে সবার মাঝে ডিজিটাল শিক্ষা বিস্তারের উপরও গুরুত্ব আরোপ করেন ব্যারিস্টার জাইমা রহমান। ডিজিটাল
এডুকেশন যদি করা হয়, যে শেখানো হয় যে আচ্ছা ঠিক আছে নিজেকে ঠিকঠাক মতো কীভাবে রাখা যায়, মানে ওই যে হ্যাকিংও তো অনেক হয়, কিন্তু আমাদের বোঝা উচিত ঠিক আছে সিস্টেমগুলো হ্যাকিং, রিপোর্টিং কীভাবে হয়, রিপোর্টিংয়ের সিস্টেম হয়তো বা করতে লাগবে। তবে কমিউনিটি ডেস্ক যদি করা যায় তো হয়তো বা যদি এলাকায় যদি কিছু ঘটে তাহলে ওখানে এলাকার মানুষরাই ওইভাবে জিনিসটাকে ম্যানেজ করতে পারবে। রাজধানীর গুলশানের শাহাবুদ্দিন আহমেদ পার্কে প্রায় ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত হয় এই পর্বটি। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। আগামীকাল রোববার দীর্ঘ ২০ বছরেরও বেশি সময় পর চট্টগ্রামে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এদিন চট্টগ্রাম মহানগর বিএনপির আয়োজনে তিনি এক বিশাল জনসভায় ভাষণ দেবেন। চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিতব্য এই জনসভাকে ঘিরে সম্পন্ন হয়েছে সব ধরনের প্রস্তুতি। নির্মাণ করা হয়েছে বিশাল মঞ্চ, নগর জুড়ে টাঙানো হয়েছে ব্যানার ও বিলবোর্ড। তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। দলীয় নেতারা জানান, জনসভায় বিপুল সংখ্যক সাধারণ মানুষের অংশগ্রহণের প্রত্যাশা করা হচ্ছে। উল্লেখ্য, তারেক রহমান সর্বশেষ ২০০৫ সালে চট্টগ্রাম সফর করেছিলেন। এখানে শুধু আমাদের দলীয় নেতাকর্মী নয়, বাংলাদেশের মানুষ ওনাকে দেখার জন্য এবং চট্টগ্রামের মানুষ ওনাকে দেখার জন্য উন্মুখ হয়ে আছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামাতের লোকজন বলে তাদেরকে ভোট দিলে নাকি জান্নাতে যাওয়া যাবে। যদি মার্কাকে ভোট দিলে বেহেশতে যাওয়া যেত তাহলে সবাই তাই করত। দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ভাতগা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী গণসংযোগে তিনি কথা বলেন। মির্জা ফখরুল বলেন, বিএনপি মানুষকে বিভ্রান্ত করতে চায় না, আমরা উন্নয়ন করতে চাই। তিনি আসন্ন নির্বাচনে ধানের শীষের প্রতীকে সকলকে ভোট দেওয়ার আহ্বান জানান। এবার আমি আমার মা বোনদের জন্য ফ্যামিলি কার্ড আনবো। ফ্যামিলি কার্ড থেকে যে কার্ড, এইটা হবে আমার মা বোনদের একটা অস্ত্র। এটা যদি নিয়ে ন্যায্য মূল্যে আপনার চাল, ডাল, তেল, লবণ কিনতে পারবে, হাসপাতালে গেলে চিকিৎসা পাবে, স্কুলে বাচ্চাদের ভর্তির সুবিধা পাবে। এই কার্ডটা আমার মায়েদেরকে একটা শক্তিশালী অস্ত্র হিসেবে কাজ করতে। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, মানুষের মধ্যে ভোট দেওয়ার আকাঙ্ক্ষা আছে। দীর্ঘ ১৭ বছর পর একটি জাতীয় নির্বাচনের ব্যবস্থা অন্তর্বর্তী সরকারের গ্রহণ করেছে। একটি অবাধ ও সুষ্ঠুভাবে করার জন্য সরকার বদ্ধপরিকর। মাদারীপুরে ঝুঁকিপূর্ণ কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন শেষে সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি কথা বলেন। এ সময় মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রকুনুজ্জামান, মাদারীপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, পুলিশ সুপার মোহাম্মদ এহতেশামুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আল নোমাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া সাবাব সহ অনেকে উপস্থিত ছিলেন। এটা নির্বাচনের আমরা প্রক্রিয়া করেছি, এটা অবাধ এবং সুষ্ঠুভাবে করার জন্য আমরা বদ্ধপরিকর। আমাদের জেলা প্রশাসনে যারা আছেন, পুলিশ প্রশাসনে ওনারা কনফিডেন্ট আছেন। ইনশাআল্লাহ আমরা আমাদের জাতীয় জীবনে আমার মনে হয় বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ইলেকশন হতে যাচ্ছে। এবং আপনারা দেখবেন এই ইলেকশনে দুইটা বৈশিষ্ট্য আছে। সেটা হচ্ছে এখানে প্রথমবারের মতো বাংলাদেশে পোস্টাল ব্যালটে ভোট হচ্ছে। আমাদের প্রবাসী ভাইরা প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করতে পারছে। প্রতীক বরাদ্দের পর থেকে দেশের অন্য এলাকার মতো প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন কুমিল্লা ৫ আসনের প্রার্থীরা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের দুয়ারে দুয়ারে। উন্নয়নের নানান প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি সমস্যা সমাধানেরও আশ্বাস দিচ্ছেন প্রার্থীরা। তবে এলাকায় উন্নয়ন হয় এমন প্রার্থীকে বেছে নিতে চায় ভোটাররা। বিস্তারিত কুমিল্লা প্রতিনিধি আবু মুসার রিপোর্টে। ভারত সীমান্তবর্তী বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা ৫ নির্বাচনী আসন। ৪,৭৬,০০০ ভোটারের এই আসনে এখন দিনরাত প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা। বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জসিমউদ্দিন বলছেন, দীর্ঘ ৩০ বছর ধরে এ জনপদের মানুষের জন্য কাজ করছেন তিনি। দলমত নির্বিশেষে জনগণ তাকেই নির্বাচিত করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন এই প্রার্থী। ১২ই ফেব্রুয়ারি সবাই মিলে ধানের শীষের ভোট দিতে চায় এবং তাদের প্রার্থী জসিমউদ্দিনকেও তারা ধানের শীষে বিজয় করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে
ক্ষমতায় নিতে চাই। ভোটের মাঠে জনগণের অভূতপূর্ব সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডক্টর মোবারক হোসেন। প্রশাসনের কাছে সুষ্ঠু পরিবেশে নিরপেক্ষ নির্বাচনের দাবিও জানিয়েছেন তিনি। ভালো মানুষের পক্ষে, ন্যায়ের পক্ষে মানুষ কাজ করতে চায়। তো সেই ক্ষেত্রে আমরা প্রশাসনকে বলছি যে প্রশাসন যেন একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ একটি ইলেকশনের ব্যবস্থা করে, সেটি আমরা প্রত্যাশা করি প্রশাসনের কাছে। এ আসনের আরেক প্রার্থী এবি পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার জোবায়ের আহমেদ ভুইয়া নির্বাচিত হলে এ এলাকার আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখবেন বলে জানিয়েছেন তিনি। ব্রাহ্মণপাড়ার যে নাগরিক সেবা গ্রাম পর্যন্ত পৌঁছে দেবো ইনশাল্লাহ। গ্রাম পর্যন্ত সরকারের সেবাগুলোকে নিয়ে যাব, এটি হলো আমার ওয়াদা, এগুলো আমরা করবো ইনশাল্লাহ। এলাকার নানান সমস্যার কথা তুলে ধরে এসব সমাধানে যিনি কাজ করবেন এমন যোগ্য লোককে প্রার্থী হিসাবে বেছে নিতে চান ভোটাররা। অপরদিকে এ 3 জন ছাড়া আরও 7 জন প্রার্থী এ আসনে ভোটারদের সমর্থন আদায়ে মাঠ চষে বেড়াচ্ছেন। আবু মুসা, মাই টিভি, কুমিল্লা। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী বলেছেন, ধানের শীষে ভোট মানে মানুষের কথা বলার স্বাধীনতা, সুশাসন এবং একটি জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা। তিনি শুক্রবার রাতে চাঁদপুরের মতলব উত্তরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ডাকসুর সাবেক সদস্য খালিকুজ্জামান জুয়েলের সভাপতিত্বে এবং ভিপি মফিজুল ইসলাম শান্তর পরিচালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের সদস্য অ্যাডভোকেট মফিজুল ইসলাম, উপজেলা বিএনপির পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন ভূঁইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজালাল প্রধান সহ আরও অনেকে। ময়মনসিংহ সদর 4 আসনে 10 দলীয় জোট সমর্থিত জামায়াতে ইসলামের প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। দুপুরে ময়মনসিংহ প্রেস ক্লাবে মিলনায়তনে সাংবাদিকদের সামনে 21 দফা লিখিত ইশতেহার তুলে ধরেন তিনি। ইশতেহারে ময়মনসিংহের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা এবং বেকার সমস্যা সমাধানে গুরুত্ব দেওয়া হবে বলে উল্লেখ করা হয়। মহানগর জামায়াতের সেক্রেটারি শহীদুল্লাহ কায়সার ইশতেহার পাঠ করেন। জামায়াতে ইসলামের জেলা আমির আব্দুল করিমের সভাপতিত্বে মহানগর জামাতের সেক্রেটারি শহীদুল্লাহ কায়সারের সঞ্চালনায় জামায়াতে ইসলামী, এনসিপি, খেলাফত মজলিস সহ 10 দলীয় জোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সাংবাদিক সম্মেলনের যে সার নির্যাস আয়োজিত আজকের এই সাংবাদিক সম্মেলন ঢাকা 2 আসনের অন্তর্গত কেরানীগঞ্জ সাভারে নির্বাচনী প্রচারণার প্রথম দিনে ব্যাপক গণসংযোগ করেছে বিএনপি নেতা ও ধানের শীষের প্রার্থী আমানুল্লাহ আমান। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত কালিন্দী, কলাতিয়া ও হযরতপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। এ সময় তিনি সর্বস্তরের ভোটারদের কাছে ধানের শীষে ভোট প্রার্থনা করেন। একই সময় সাভারের ভাকুরতা ইউনিয়নে আমানুল্লাহ আমানের পক্ষে গণসংযোগ করেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমানমি। পরে লঙ্কারচর গ্রামে বেগম খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে অংশ নেন আমানুল্লাহ আমান। খুলনা 2 আসনের বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু নেতাকর্মীদের সাথে নিয়ে গণসংযোগ প্রচার চালিয়েছেন। শনিবার সকাল 10:30টায় নগরীর রূপসা ট্রাফিক মোড়, বেড়িবাঁধ ও 22 নং ওয়ার্ড এলাকায় গণসংযোগ করেন তিনি। এ সময় তিনি 12 ফেব্রুয়ারি নির্বাচনে খুলনা মহানগরীর উন্নয়ন, শান্তিতে বসবাস ও সকল সমস্যার সমাধানে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। গণসংযোগে মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা, সাবেক কাউন্সিলর মাহবুব কায়সার সহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা 2 আসনে ধানের শীষ প্রতীকের পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা অঙ্কুর আদর্শ বিদ্যালয় প্রাঙ্গণে এই প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা 2 আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু প্রধান অতিথি হিসেবে এই প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন। কর্মশালায় দর্শনা থানার বিভিন্ন ইউনিয়নের কয়েকশো পোলিং এজেন্ট অংশগ্রহণ করেন। কর্মশালায় প্রধান ট্রেনার হিসেবে উপস্থিত ছিলেন মাহমুদ হাসান খান বাবুর প্রধান নির্বাচনী এজেন্ট ডক্টর আব্দুস সবুর। সহকারী ট্রেনার হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের আহ্বায়ক মোকাররম হোসেন। প্রশিক্ষক কর্মশালায় অংশ নেয় এজেন্টদের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ কার্যক্রম এবং ভোট কেন্দ্রের সার্বিক ব্যবস্থাপনার বিষয়ে বিশদ ধারণা দেওয়া হয়।
2জন অফিসার দায়িত্ব নিয়ে একজন মহিলা নারী হলো পোলিং আছেন, ওখানে পোলিং অফিসার থাকবে। মেহেরপুরে ভোটের প্রচারণা চলাকালে জামাতে ইসলামীর নারী কর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে। সকালে সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের গহরপুর গ্রামে এই ঘটনা ঘটে। এতে 3 জন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। আহতরা হলেন আশরাফুল ইসলাম, আনসারুল ইসলাম এবং সোহেল রানা। পরে তাদের স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। এ বিষয়ে জানতে চাইলে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, এই ঘটনা এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বিএনপির লোকজন আমরা ঢুকতে দেব না, আমাদের ঢুকতে দেওয়ার কোনো অধিকার নেই। আপনাদের পিরোজপুরে আপনারা যে ভোট করেন না, এখানে আপনাদের ভোট করতে দেব না। জামাত ইসলাম মানুষদের মারধর করেছে এবং আমাকেও মেরেছে। আমরা এই জামাত ইসলামের মানুষদের আমরা বলছি যে আপনারা দাওয়াতে কাজ করেন, কোনো সমস্যা নেই, কিন্তু বিএনপির ভাই বলছে দাওয়াতে কাজ করতে দেব না। মানিকগঞ্জ বাস স্ট্যান্ডের ব্যস্ত এবং গুরুত্বপূর্ণ সড়ক হিসেবে পরিচিত জয়রা রোড, কিন্তু অবৈধ এবং অতিরিক্ত যানবাহনের কারণে সড়কের প্রবেশমুখে যানজট লেগে থাকে সব সময়। এতে করে ভোগান্তিতে পড়েছে সড়ক ব্যবহারকারী সহ পথচারী ও শিক্ষার্থীরা। প্রতিনিধি আজিজুল হাকিমের রিপোর্ট, বিস্তারিত জানাচ্ছেন তামান্না সাদিকা। ব্যস্ততম মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের উত্তরে অবস্থিত জয়রা রোড, যা ঢাকা আরিচা মহাসড়ক ও শহরে প্রবেশের পথ। ব্যস্ততম সড়কে প্রতিদিন যাতায়াত করে জেলার উত্তর পশ্চিমাঞ্চলের ৮০% মানুষ। এ কারণে ব্যস্ত সরু সড়কটিকে কেন্দ্র করে দুপাশে গড়ে উঠেছে চিকিৎসালয়, শিক্ষা প্রতিষ্ঠান, বহুতল বাণিজ্যিক ভবন সহ মার্কেট কমপ্লেক্স। এতে করে সরু সড়ক আরও সংকুচিত হয়ে পড়ছে। সড়কের দুপাশে অবৈধ পার্কিং ও অতিরিক্ত যানবাহনের কারণে সড়কটিতে সকাল সন্ধ্যা যানজট লেগেই থাকে। ফলে ভোগান্তি পোহাতে হচ্ছে শহরে আসা পথচারী ও শিক্ষার্থীদের। যানজট নিরসনে সড়ক দখলমুক্ত করতে ট্রাফিক ব্যবস্থাপনাকে জোরদারের দাবি জানিয়েছেন পথচারী ও স্থানীয়রা। সারাক্ষণ এখানে জাম লেগেই থাকে, কাদা পানি, গাড়ি ঘোড়া প্রচুর সমস্যা। এই যে জাম বাজে আপনার এই যে গাড়িগুলোর জন্য, এই গাড়িগুলো যদি সরিয়ে দেয় তাহলে আর এই যানজট বাজে না আমাদের এই জায়গায়। পুলিশ মাসে হয়তো একবার এসে অভিযানে আসে, 2-1টা গাড়ি ধরে, তখন কিছু সময়ের জন্য ফাঁকা থাকে। এই গাড়িগুলো যদি যেখানে তাদের নির্দিষ্ট জায়গা ওইখান থেকে মানুষ উঠায়, মানুষ নিয়ে যাতায়াত করে, তাহলে আশা করি আমরা এই রাস্তাটা জ্যামজট থেকে মুক্তি পাবো। যাত্রীরা বলে রাস্তাটা ছোট হয়ে গেছে বা রাস্তায় জাম বেশি থাকে, তারপরে রাস্তায় অনেক বৃষ্টি হলে কাদা কোদা দিয়ে চলাফেরায় অসুবিধা হয়। যানজট ও ভোগান্তি পথচারীদের নিত্যদিনের সঙ্গীতে পরিণত হয়েছে। ফলে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে যানবাহন চালক ও শহরে আসা ব্যক্তিদের। শহরের প্রবেশপথ যানজট মুক্ত রাখার কথা জানালেন ট্রাফিক পুলিশের কর্মকর্তা। আমরা সাধ্যমতো চেষ্টা করি যাতে গাড়িগুলো উল্টা না আসতে পারে। আমরা সর্বদাই চেষ্টা করি, বিভিন্ন সময় অভিযান দেই যাতে যানজট মুক্ত থাকে। সড়ক দখল করা অবৈধ ও অতিরিক্ত যানবাহনের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের। তামান্না সাদিকা, মাই টিভি নিউজ ডেস্ক। জামালপুরে 1301 বোতল বিদেশি মদ, একটি ট্রাক এবং নগদ অর্থসহ 3 জন মাদক চক্রের সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ সকালে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব 14 এর কোম্পানি কমান্ডার মেজর আসিফ আল রাজেক। গ্রেপ্তারকৃতরা হলেন শেরপুরের ঝিনাইগাতি থানার মোহাম্মদ মিনাল মিয়া, রিয়াদ হোসেন এবং নুরুল আমিন। র্যাব জানায়, গতরাতে গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর সদর থানার মোকসেদপুর নয়াপাড়া নন্দীর বাজার টু বকশীগঞ্জগামী পাকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করা হয়। পরে রাত আনুমানিক 8:30 দিকে চেকপোস্টে বিদেশি মদ বহনকৃত ট্রাকটিকে সিগন্যালের দিকে র্যাবের উপস্থিতি টের পেয়ে ট্রাকে অবস্থানরত মাদক কারবারিরা কৌশলে পালানোর চেষ্টা করলেও তাদের আটক করা হয়। উদ্ধারকৃত বিদেশি মদের আনুমানিক অবৈধ বাজার মূল্য 70 লক্ষ টাকা। ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস ও ইট ভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক ও সহকারী নিহত হয়েছে। এতে যাত্রীবাহী বাসের অন্তত 15 জন যাত্রী আহত হয়েছেন। বেলা 11:30টার দিকে ফরিদপুর ভাঙ্গা বরিশাল মহাসড়কের নওপাড়া এলাকায় প্রাণী সম্পদ কার্যালয় সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ হেলাল উদ্দিন।
ওসি আরও জানান, প্রাথমিকভাবে নিহত আহতদের পরিচয় জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশের তদন্ত উদ্ধার কাজ চলছে। ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মোহাম্মদ আক্তার হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছেন। এছাড়া প্রায় 25 থেকে 30 জন যাত্রী আহত হয়ে ভর্তি রয়েছেন। এর মধ্যে 8 জন গুরুতর আহত রোগীকে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ফরিদপুর স্থানান্তর করা হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অটোরিকশা চালক হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। সোনারগাঁও থানার মুসারচর এলাকায় শারীরিক প্রতিবন্ধী অটোরিকশা চালক মোহাম্মদ সোহেলকে স্কচ টেপ পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড সংঘটিত হয় বলে জানায় পিবিআই। ঘটনার 4 দিনের মধ্যেই 5 আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। শরীয়তপুর সদর উপজেলার শোলপাড়া ইউনিয়নের 3 নং ওয়ার্ডের চর গয়ঘর গ্রামে এক পরিবারের উপর নৃশংস হামলার অভিযোগ উঠেছে। হামলায় বসত ভিটায় ভাঙচুর এবং লুটপাটের পাশাপাশি হাত বোমা বিস্ফোরণের ঘটনাও ঘটেছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা। এতে একই পরিবারের নারীসহ অন্তত 3 জন গুরুতর আহত হয়েছেন। আহতরা বর্তমানে শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় পালং মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করছেন তারা। বোমেরা পাইয়া উঠতে ফালতে পাই দেখি আমি উড়ানাই পাচ্ছে হে দোদ্দ এই বিত্তে নাই তুই মনে করেন দেখি এই বিত্তে ঢুকে দেওয়া অবস্থা লইয়া ইদ্দিস খা আমার বড় বোন আছে ওই বোন আর আমার মায়া মানে গদ্দর ভাঙচুর করতেছে আর দরজার সামনে দাঁড়িয়েছে। হ্যাঁ ঘরে থেকে টাইনে না মহিলাকে অনেক পিটাইছে। এই বাসানি হুকুম দিয়ে গেছে খুনি ইদ্দিস খায় সে সবসময় যেই দল ক্ষমতা আসে তার সাথেই থাইকা এই দেশে খুন খারাপি করে। বম এরকম ভাবে মারছে আমাকে বাড়ি পুরা ধোঁয়া অন্ধকার হয়ে গেছে, চোখে দেখি না। গলায় একটা চেনা ছিল, কানে দুলা ছিল, হে টাইনা সব নিছে এবং ঘরে লুটপাট করে সব নিছে, নিয়ে টাকা পয়সা সব লয়ে গেছে। কুমিল্লা অঞ্চলের টেকসই কৃষি প্রযুক্তির সম্প্রসারণের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শহরের পৌর কমিউনিটি সেন্টারে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপী আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুর রহিম। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক কৃষিবিদ ডক্টর মোস্তফা ইমরান হোসেন। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রকল্প পরিচালক সাবিনা ইয়াসমিন, ঢাকা খামারবাড়ি প্রকল্প বাস্তবায়নের উপপরিচালক সাখাওয়াত হোসেন শরীফ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শরীফুল ইসলাম। কর্মশালায় উপজেলা কৃষি কর্মকর্তা ছাড়াও কৃষক, কৃষানী, কৃষি উদ্যোক্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। শান্তিগঞ্জ সমিতি সিলেটের উদ্যোগে সিলেটে বসবাসরত সুনামগঞ্জের বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহত্তর মদিনা মার্কেট এলাকায় আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট 1 আসনে বিএনপি ও ধানের শীষের প্রার্থী দলের চেয়ারম্যান উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। সভাপতিত্ব করেন ইমদাদুল হক স্বপন। সভায় রাজনৈতিক, সামাজিক ও উন্নয়ন বিষয়ে আলোচনা করা হয়। রাহিম বলে আমরা শুরু করেছি, আল্লাহর উপর তাওয়াক্কুল করে। চট্টগ্রামে একই লেখকের 5টি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বইগুলোর মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে লেখক ডক্টর SM ইমদাদ হোসেন বলেন, মানুষের আদর্শ জীবন গঠনে যে বিষয়গুলো অনুসরণ প্রয়োজন সেগুলোর আলোচনায় তার বইগুলোর মূল উপজীব্য। তিনি বলেন, তার লেখালেখির উদ্দেশ্য মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন। বইগুলোর উপর আলোচনায় অংশ নেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কোচি, সাংবাদিক শামসুল হক হায়দারি এবং প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ। বক্তারা বইগুলোর বহুল প্রচার ও পাঠকের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান।